ডান দিক থেকে গুলি ঢুকে বাম পাশ দিয়ে বের হয়, অংশবিশেষ এখনও হাদির ব্রেনে, বলছেন ঢামেক চিকিৎসক। ওসমান হাদি গুলিবিদ্ধ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি রাশেদ খানের। এদিকে ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ। জানাবো নির্বাচন ঋণ খেলাফি ঠেকানো, বাংলাদেশ ব্যাংকের এ পদক্ষেপের বাস্তবায়ন চাই। এবং সর্বশেষ জানাবো ভারতীয় গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগ আমার ভাইকে বাঁচতে দেবে না, বলছেন হাদির বোন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ডান দিক থেকে গুলি ঢুকে বাম পাশ দিয়ে বের হয়, অংশবিশেষ এখনো হাদির ব্রেনে, বলছেন ঢামেক চিকিৎসক। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি তার মাথায় ডান দিক দিয়ে ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেলেও এর একটি অংশবিশেষ এখনও মস্তিষ্কের ভিতরে রয়ে গেছে। সন্ধ্যা 7:30টার দিকে ঢামেক হাসপাতাল থেকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা হয়। পরে রাত 8:05 সেখানে পৌঁছায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডক্টর মোস্তাক আহমেদ বলেন, শরীফ ওসমান হাদির ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে। সেই গুলির একটি অংশবিশেষ ব্রেনে রয়ে গেছে। তিনি আরও বলেন, গুলিবিদ্ধ হাদির নিউরোর অভিজ্ঞ সিনিয়র চিকিৎসকরা অস্ত্রোপচার করেছেন। এর আগে তার সিটি স্ক্যান করা হয়, সেখানে দেখা যায় ছোট ছোট একটা পিলেট, মানে ছোট পুঁতি থেকেও আরও ছোট ধাতব বলের অস্তিত্ব। অস্ত্রোপচারের সময় সেরকম একটি পিলেট বের করা হয়েছে, আরও একটি ব্রেনের মধ্যে আছে। এই গুলির কারণে রোগীর ব্রেনের প্রেশার অনেক বেড়ে গিয়ে রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ বন্ধের পাশাপাশি প্রেশার কমিয়ে আনার জন্য অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার শেষে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। ওসমান হাদি গুলিবিদ্ধ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি রাশেদ খানের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা টার্গেট কিলিং শুরু করেছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের তৎপরতা দেখাচ্ছে না। আগামী 24 ঘন্টার মধ্যে যদি ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে থাকার অধিকার নেই। আমরা তার পদত্যাগ দাবি করছি। রাশেদ খান বলেন, আজ আমি অত্যন্ত ব্যথিত। হাদি আমাদের সহযোদ্ধা, আমরা একসঙ্গে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করেছি। এখন তিনি সন্ত্রাসীদের গুলিতে মৃত্যুর সঙ্গে লড়ছেন। আওয়ামী লীগ ও ভারতের চক্রান্ত শুরু হয়েছে, তারা ফ্যাসিবাদ বিরোধী নেতাদের টার্গেট করে হত্যার মিশনে নেমেছে। ওসমান হাদির ওপর হামলা তারই অংশ। সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, গতকাল নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, আর আজই ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টা চালানো হলো। ওসমান হাদি একজন প্রার্থী। এই হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এই সরকার এখনো সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেনি। তারা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতেও ব্যর্থ হয়েছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে রাশেদ খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নেতাদের হত্যা করে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। ভারতের চক্রান্তে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের রাজনৈতিক নেতাদের টার্গেট করেছে। তারা নির্বাচন বানচাল করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়। ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে জুলাই যোদ্ধারা। এনসিপি এবং গণ অধিকার পরিষদ শুক্রবার বিকেল 4টার দিকে ঢাকা ঝালকাঠি মহাসড়কের কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে তারা অবরোধ শুরু করেন। ওসমান হাদি ঝালকাঠি জেলার নলছিটি পৌর শহরের ফেরিঘাট এলাকায় মরহুম শরীফ মাওলানা আব্দুল হাদির ছেলে। অবরোধ শুরু হতেই দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 1 ঘন্টা চলা এই কর্মসূচির কারণে ঢাকা, বরিশাল ও খুলনা সহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস সহ একাধিক যানবাহন আটকে পড়ে। এতে যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। অবরোধে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, হামলাটি ছিল পরিকল্পিত। তারা অভিযোগ করেন, ওসমান হাদির উপর হামলাকারীদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। তাদের দাবি, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। অবরোধ কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধাদের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ ও জুলাই যোদ্ধা নেতাকর্মীরাও অংশ নেন। নির্বাচনে ঋণ খেলাপি ঠেকানো, বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপের বাস্তবায়ন চাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঋণ খেলাপিদের প্রার্থী হওয়া ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তুতি নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক পরিমণ্ডলের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এ উদ্যোগ অত্যন্ত জরুরি। অতীতে দেখা গেছে, বিপুল পরিমাণ খেলাপি ঋণের বোঝা নিয়ে অনেকে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এসেছেন, যা সুশাসন ও আর্থিক শৃঙ্খলার পথে বড় বাধা সৃষ্টি করেছে। বাংলাদেশ ব্যাংকের এই কড়াকড়ি আরোপের প্রচেষ্টা দেশের ব্যাংক খাতকে কিছুটা হলেও স্বস্তি দেবে বলে আশা করা যায়। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ভয়াবহ
আকার ধারণ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিক শেষে দেশের ব্যাংকগুলোর খেলাপি ঋণের স্থিতি 6,44,515 কোটি টাকায় ঠেকেছে, যা বিতরণকৃত ঋণের 35.73%। বলার অপেক্ষা রাখে না এর একটি বড় অংশ রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বা প্রভাব খাটিয়ে নেওয়া ঋণ, যা নির্দিষ্ট সময়ে ফেরত দেওয়া হচ্ছে না। যখন একজন ঋণখেলাপি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন, তখন তিনি ঋণ পরিশোধের ক্ষেত্রে আরও বেশি প্রভাব খাটানোর সুযোগ পান এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে। এতে সাধারণ আমানতকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এবং ব্যাংক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যায়। কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগটি মূলত এই দুষ্টচক্র ভাঙার প্রচেষ্টা। জানা যায়, বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপিদের নির্বাচনে প্রার্থী হওয়া ঠেকাতে বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে। এর পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের নাম, ঠিকানা সহ পূর্ণাঙ্গ পরিস্থিতি সংগ্রহ করে তাদের নামে, বেনামে বা স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কোনো ধরনের খেলাপি ঋণ আছে কিনা তা নিশ্চিত করতে বলা হয়েছে। আমরা মনে করি এসব ক্ষেত্রে নির্বাচন কমিশনের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ। তালিকা প্রদান এবং যাচাই বাছাইয়ের প্রক্রিয়াটি যেন দ্রুত ত্রুটিমুক্ত হয় তা নিশ্চিত করাও জরুরি। তাছাড়া এই পদক্ষেপ বাস্তবায়নের একটি চ্যালেঞ্জ হলো, ঋণ খেলাপিদের একটি অংশ নির্বাচনের ঠিক আগে প্রভাব খাটিয়ে ঋণ নিয়মিত করার চেষ্টা করতে পারে। এ ধরনের অপতৎপরতা রোধে কঠোর নজরদারি প্রয়োজন। ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকানো শুধু একটি আইনি প্রক্রিয়া নয়, বরং সুশাসন প্রতিষ্ঠার জন্য এটি অপরিহার্য। কেন্দ্রীয় ব্যাংকের এই কঠোরতা কেবল ঋণ খেলাপিদের প্রার্থী হওয়া ঠেকাতে নয়, বরং দেশের অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গঠনের সহায়ক হবে। কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমরা আশা করব তারা শেষ পর্যন্ত এই পদক্ষেপ বাস্তবায়নের ব্যাপারে অটল থাকবেন। কোনো ধরনের রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবেন না। মনে রাখতে হবে, ঋণ ন্যায্যকৃতভাবে খেলাপ করা দুর্নীতিবাজদের এক ধরনের সংস্কৃতি হয়ে পড়েছে। আর আসন্ন নির্বাচনে দুর্নীতিবাজদের নির্বাচিত না করার আহ্বান জানিয়েছেন স্বয়ং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। সেক্ষেত্রে ঋণ খেলাপিদের প্রতিরোধের দায়িত্ব রয়েছে ভোটারদেরও। ভারতীয় গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগ আমার ভাইকে বাঁচতে দেবে না, বলছেন হাদির বোন। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। এদিকে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিস্ফোরক মন্তব্য করেছেন তার বোন মাহফুজা। ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি সাংবাদিকদের জানান, ভারতীয় গোয়েন্দা সংস্থা আমার ভাইকে বাঁচতে দেবে না। আমার ভাইয়ের উপরে যারা গুলি করেছে, আমরা তাদের বিচার চাই। মাহফুজা আরও বলেন, আমার ভাই ভারত বিরোধী লেখা লেখে, বাংলাদেশপন্থী লেখা লেখে। সে বাংলাদেশকে খুব ভালোবাসে। আমি ওকে আর বাংলাদেশে রাখবো না, দেশের বাহিরে পাঠিয়ে দিব। ভারতের আছে, আওয়ামী লীগ আছে, তাকে বাঁচতে দেবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।